নমস্কার বন্ধুরা, আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বয়সের একটি কালজয়ী কবিতা ওরা কাজ করে নিয়ে আলোচনা করব। 1941 সালে যখন কবি মৃত্যুশয্যায় শায়িত, ঠিক সেই সময় আরোগ্য কাব্যগ্রন্থে এই কবিতাটি প্রকাশ পায়। এই কবিতাটা শুধু একটা শ্রমজীবী মানুষের জয়গান নয়, বরং এটি হলো মহাকালের নির্মম বিশ্লেষণ। কবি এখানে ইতিহাসের দুটো ধারা দেখিয়েছেন, একটি ক্ষমতার উত্থান পতন আর অন্যটি সাধারণ মানুষের অবিরাম চলমানতা। প্রথমেই আমরা দেখতে পাই কবিতাটি শুরু হচ্ছে, অলস সময় ধারা বেয়ে মন চলে শূন্য পানে চেয়ে, সেই মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে। কবিতাটি শুরুই হচ্ছে পাঠককে কবি বলছেন যে তুমি মহাকালের যে নিয়ম ক্রমাগত চলে আসছে সেই দিকে তাকাও। অনেকটা সময় কেটে গেছে, অনেকটা পথ সমগ্র মানব জগৎ চলে এসেছে। দলে দলে কত কাল ধরে কত লোক সুদীর্ঘ অতীতে চলে গেছে, তাদের আর কোনো রকম রদিশ পাওয়া যায় না আজ বুঝলে। আসলে দীর্ঘ রোগভোগের পর কবির মন শূন্য পানে উধাও হয়ে গিয়েছিল। তার দৃষ্টিপথে ফুটে উঠছিল ছায়া আঁকা ইতিহাসের ছবি। যুগ যুগান্তর ধরে শস্য শ্যামলা ভারতবর্ষের মাটিতে বিদেশি নানা রকম সাম্রাজ্য লোভীরা আক্রমণ করেছে একের পর এক। এইসব জাতি একদিন খ্যাতি, সম্মান, ঐশ্বর্যের চরম শিখরে পৌঁছে গিয়েছিল, কিন্তু সময় তাদের কোনো কিছুকেই চিরস্থায়ী করেনি। সময় কখনোই কোনো কিছুকে চিরস্থায়ী করে না। কবি বলছেন সময় নিঃশব্দে বয়ে যায়। ইতিহাসে আমরা দেখি পাঠান, মোগল বা ইংরেজ শাসকরা এসেছিল বিজয় রথে চড়ে, অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল তারা দেশকে জয় করবে এবং এখানেই তারা নিজেদের বাসস্থান তৈরি করবে, এবং সেটা করে তারা নিজেদেরকে ভীষণ রকম গর্বিত মনে করেছিল। অথচ কি দেখা যাচ্ছে না, সময়ের সাথে সাথে তাদের আর কোনো রদিশ নেই, তাদের আর কোনো চিহ্ন নেই। তারা কোথায় সীমাবদ্ধ রয়েছে? শুধুমাত্র ইতিহাসের পাতায়। তারা বিশাল বিশাল পাথরের জয়স্তম্ভ বানিয়েছিল নিজেদের নাম অমর করতে। কিন্তু এখানে কবি একটি গভীর কথা বলেছেন, পাথর হলো নিষ্প্রাণ। মহাকালের স্রোতে এই পাথরের গৌরব ধুলোয় মিশে যায়। রাজারা ভাবে তারা পৃথিবীটা দখল করে নিয়েছে, কিন্তু সময়ের কাছে তারা শুধুই একটা ধুলোর কণা। এখান থেকে প্রশ্ন আসতে পারে, কবি পাঠান মোগলের কথা কেন উল্লেখ করেছেন? তারা ভারতবর্ষের ইতিহাসের একটা বিশাল বড় শক্তি ছিলেন একটা সময়। কবি বুঝিয়েছেন যারা একসময় বিশাল শক্তিশালী ছিল তারাও কিন্তু ইতিহাসের ফিকে হয়ে যাওয়া আজকে একটা নাম মাত্র, তাদের কোথাও কোনো চিহ্ন নেই। অলস সময় ধারা, কবি এই অংশটা উল্লেখ করেছেন কেন? সময় ধারা অলস কেন? সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমরা এই ব্যাপারগুলোকে চিন্তা করার ফুরসত কখন পাই না, যখন আমাদের মন শান্ত হয়। ঠিক সেরকম কবি যখন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন 1941 সালে, তিনি এই ধরনের চিন্তাভাবনার মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ যখন আমরা সময়ের সাথে সাথে ক্রমাগত ছুটছি, এই ধরনের চিন্তাভাবনা, কথাবার্তা আমাদেরকে অতটা ভাবিত করবে না। সময় নিজের মতো করে চলতে থাকে, আমরাও তার স্রোতে দ্রুত চলতে থাকি, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে সব বদলে যাচ্ছে। অলস সময় ধারা বেয়ে এভাবেই সব কিছু যাচ্ছে। সময়ের ধারাকে আমরা কখন উপলব্ধি করতে পারি? যখন আমরা একটু অলস হই, তখন তাকে উপলব্ধি করতে পারা যায়, নচেত পারা যায় না। শাসন ক্ষমতা বদলায়, কিন্তু সময় তার নিজের ছন্দে ঠিকই বয়ে যায়। যে মানুষ সৃষ্ট জয়স্তম্ভকেও ক্ষয় করে দেয়, অর্থাৎ সময় কোনো কিছুকেই স্থায়ী করে না। শ্রমজীবী মানুষদের কথা কবি গোটা কবিতাটা জুড়ে তুলে ধরেছেন। কবি এখানে আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে তারাই ইতিহাসের আসল নায়ক।
আমরা যদি একটু বাইরের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে কোথায় কর্মীরা, রাজমিস্ত্রিরা, যারা আসলে শ্রমিক, তারাই ক্রমাগত কাজ করছে। কর্মের মধ্যে দিয়ে তারা এই সমগ্র মহাকালের যে আয়োজন, সেটাকে তারা নিজের অজান্তেই অ্যাক্টিভ করে রাখছে। তারা সেইটাকে বয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তারা জানেও না তাদের এই এত বড় অবদান। সব কিছু বদলে যাচ্ছে, শুধুমাত্র তাদের কাজ বদলাচ্ছে না। এখানে শ্রমজীবী মানুষ বলতে সমস্ত কর্মী মানুষদের কথা বলা হয়েছে। আমরা যে যে প্রফেশনে, যে ধরনের স্থানে নিজেদেরকে ইনভলভ করছি, সেখানকার মূল কথাই কিন্তু কাজ, অর্থাৎ কাজ ছাড়া কোনো কিছু চলছে না। তাই কবি বলছেন, ওরা কাজ করে দেশে দেশান্তরে। এখন একটি প্রসঙ্গে আসি। কবিতার আসল নায়ক, কবি দেখেছেন বড় বড় রাজশক্তি হারিয়ে গেলেও একদল মানুষ কখনো থেমে থাকছে না। তারা কারা না? যারা মাঠে লাঙল চালাচ্ছে, যারা নদীতে জাল ফেলছে, যারা রাস্তাঘাট তৈরি করছে। সভ্যতার আসল চাকা ঘোরে মানুষের শ্রমে, ক্ষমতার দাপটে নয়। রাজক্ষমতা পরাশক্তি, কিন্তু শ্রমজীবী মানুষ হলো জীবন শক্তি। এখান থেকে একটা গভীর প্রশ্ন উঠে আসে, একটা কেন একাধিক গভীর প্রশ্ন উঠে আসে। কবিতায় অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই কথা কেন বলা হয়েছে? এটা দিয়ে সমস্ত ভারতবর্ষকে বোঝানো হয়েছে। প্রতিটা প্রান্তেই এই সাধারণ মানুষরাই সভ্যতাকে বাঁচিয়ে রাখে। রবি ও শশীর মৃদু হাসি বলতে কি বোঝানো হয়েছে? রবি মানে হচ্ছে সূর্য, আর শশী মানে হচ্ছে চাঁদ। প্রতিদিন সূর্য উঠছে, চাঁদ উঠছে। প্রকৃতির এই নিয়মের মতোই মানুষের কাজের ধারাও চিরস্থায়ী। রাজারা আসছে যাচ্ছে, কিন্তু মানুষের এই যে প্রত্যেক দিনকার খাদ্য জোগানোর জন্য পরিশ্রম, সেই পরিশ্রমের গাথা কখনো শেষ হচ্ছে না। সভ্যতার উপসংহার আর রাবীন্দ্রিক দর্শন, এই দিকটায় আমরা একটু আলোচনা করব। শত শত সাম্রাজ্যের ধ্বংসস্তূপ পরে ওরা কাজ করে, এই লাইনটা কবিতার প্রাণভোমরা। কবি বলছেন শত শত বড় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর দিয়েই এই সাধারণ মানুষের দল হেঁটে যায়। তারা এটা খেয়ালও করে না। সভ্যতা তৈরি হয় ধ্বংসের ওপরেই। রাজাদের নাম ইতিহাসের বইয়ে ধুলো জমে বসে থাকে, তাদের আর কোনো অস্তিত্ব নেই। কিন্তু সেই দিনও যারা কর্মী মানুষ ছিল, তারাই সভ্যতাকে ঠিকঠাক রেখে সভ্যতার স্রোতকে বজায় রেখেছে। আর আজও আমরা যদি রাস্তাঘাটে মানুষদের দিকে তাকাই, যদি নিজেদের দিকেও তাকাই, আমরা যে যে কাজটা করছি, এই কাজটাই কিন্তু সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে। যেমন আমি আপনাদেরকে বা তোমাদেরকে পড়াচ্ছি, এর মধ্যে দিয়ে সভ্যতার কিছু একটা অংশ যেন বেঁচে থাকছে। তোমরা যে এই পুরো ভিডিওটা শুনছো এবং আস্তে আস্তে এটা শোনার পর হয়তো বইটা খুলে দুদণ্ড ভাববে কবিতাটা সম্পর্কে, বা ভাববে যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। এই যে তুমি চিন্তা করছো, তুমি এখানে ছাত্র বা ছাত্রী হিসেবে এক ধরনের কর্মে নিযুক্ত রয়েছো, একটা কাজ করছো। তো এই কাজটার মধ্যে দিয়েই কিন্তু সভ্যতা অগ্রসর হয়। কাজই হলো জীবনের শাশ্বত সত্য। এখানে কবিগুরু রবি ঠাকুর গোটা কবিতাটা জুড়ে এইটাই বোঝাতে চেয়েছেন যে কাজই হলো জীবনের শাশ্বত সত্য। এটা শুধু কবিতার বিষয়বস্তু নয়, আমরা আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রেও এই বিষয়টাকে একইভাবে প্রযোজ্য হতে প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাবো। কিন্তু মানুষের কাজের শব্দ আকাশে বাতাসে বাজে, এটাই বারবার কবি আমাদেরকে মনে করিয়েছেন যে যাই হয়ে যাক, মানুষের কাজের শব্দ, মানুষের কাজের কলরব, এটা কিন্তু থামছে না। শত শত সাম্রাজ্যের ধ্বংসস্তূপ, এটা কেন বলা হয়েছে? এটা দিয়ে ইতিহাসের স্থায়িত্বকে বোঝানো হয়েছে। অর্থাৎ ইতিহাসের স্থায়িত্ব কোথায় রয়েছে? কেবলমাত্র বইয়ের পাতায়, আর এর কোনো অস্তিত্ব নেই। যতটুকু অস্তিত্ব বেঁচে রয়েছে তা কিন্তু শুধুমাত্র শ্রমজীবী মানুষদের অবদানের মধ্যে দিয়ে।
এখন কবিতাটার ইউনিভার্সাল মেসেজকে যদি আমরা একটা লাইনে বলবার চেষ্টা করি, যে শাস্ত্র বা রাজনীতি নয়, মানুষই হলো পৃথিবীর আসল শক্তি। মানুষ এবং সেই মানুষেরা যা যা কাজ করছে, সেই কাজের মধ্যে দিয়েই মানুষের আসল জীবনের শক্তি ক্রমাগত প্রকাশিত হচ্ছে। কাজই হলো জীবনের শাশ্বত সত্য। এটাই কবিগুরু রবি ঠাকুর সমগ্র কবিতার মধ্যে দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। বন্ধুরা, ওরা কাজ করে কবিতাটি আমাদের শেখায় বড় বড় শক্তির কাছে মাথা নত না করে মানুষের ওপরে বিশ্বাস রাখতে, নিজেদের কাজের ওপরে বিশ্বাস রাখতে। একটা ছোট্ট উদাহরণ, আজকের এই ভিডিওটি তোমরা মন দিয়ে শুনছো, এরপরে এই কবিতাটি তোমরা পড়বে, উত্তর তৈরি করবে। এই কর্মটাই তোমাদেরকে পরীক্ষার হলে একটা ভালো স্কোর করতে সাহায্য করবে। শুধুমাত্র বাংলা নয়, যে কোনো বিষয়ের ক্ষেত্রেই এটা একইভাবে তোমাদেরকে সাহায্য করবে। অর্থাৎ সমস্ত রহস্যটাই লুকিয়ে রয়েছে তোমাদের জীবনের মধ্যে। তোমরা যখন যে অবস্থায় যা কাজ করবে, সেইটার মধ্যে দিয়েই তোমরা তোমাদের জীবনটাকে আরও বেটার করতে পারবে, তোমাদের জীবনটাকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ জীবনে একটা মূল্যবান প্রশ্ন রেখে গেছিলেন, আমরা কি আসল ইতিহাসকে চিনি? আসল ইতিহাস ইতিহাসের বইয়ে নেই, আছে সেই মানুষগুলোর পরিশ্রমে যারা নিঃশব্দে পৃথিবীকে চালু রাখে। এখন এই শ্রমজীবী মানুষের দলে তুমি আমি সকলে পড়ছি। আমরা সকলেই এই কর্মের মধ্যে দিয়ে সব জিনিসটাকে, সমগ্র সভ্যতাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। সুতরাং সমস্ত আলোচনাটাকে যদি আমরা একটু সামারাইজ করি মনে রাখার সুবিধার্থে, যে মহাকাল বা সময় কাউকেই খাতির করে না, সে তার নিজের ছন্দে চলে। ক্ষমতা এবং দাপট ক্ষণস্থায়ী, এটা ইতিহাসের একটা বিশাল বড় উদাহরণ। যে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য যে জয়স্তম্ভ বানিয়েছিল, এত গর্বিত ছিল, কিছুই কিন্তু নেই। মানুষ পাথরের নাম লিখে অমর হতে চায়, কিন্তু পাথর ক্ষয়ে যায়, নাম মুছে যায়। কবিতার মূল থিম ক্ষমতাহীন কিন্তু শক্তিশালী শ্রম। এটা দিয়ে সমস্ত দেশ ও ভূগোলকে বোঝানো হয়েছে। অর্থাৎ অঙ্গ বঙ্গ কলিঙ্গ, প্রাচীন ভারতের বিভিন্ন অঞ্চল, শুধু প্রাচীন কেন, আজও আমরা সর্বত্র তাকালে এই একই ভাষাকে দেখতে পাই। ধ্বংস হয়ে যাওয়া বড় বড় রাজতন্ত্রের কথা আমরা ইতিহাসের বইয়ে পাই। সভ্যতা তৈরি হয় পুরনো ক্ষমতার ধ্বংসস্তূপের ওপরেই। কিন্তু শ্রম কখনো ধ্বংস হয় না। যারা শ্রম করত তারা সেই দিনও এই পৃথিবীতে ছিল, তারা আজও এই পৃথিবীতে আছে। সুতরাং এই কবিতাটা মূলত ইতিহাসের প্রকৃত নায়ক কারা সেটা নিয়ে লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেয়েছেন যে বড় বড় সাম্রাজ্য ও রাজারা ইতিহাসের পাতায় সাময়িক দাপট দেখালেও সাধারণত শ্রমজীবী মানুষরাই সভ্যতাকে বাঁচিয়ে রাখে। এখানে দু ধরনের দিক উঠে এসেছে, একটা কন্ট্রাস্ট, বৈপরীত্য দেখতে পাচ্ছি আমরা। দু ধরনের শক্তির তুলনা। রাজশক্তি, যা পাথরের মতো কঠোর, কিন্তু সময় স্রোত সেই কঠিন পাথরকেও ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। শ্রমশক্তি, যা নমনীয় ও সাধারণ, কিন্তু সময়ের স্রোতে সেটাই শাশ্বত এবং চিরন্তন থেকে গেছে। এখানে আমরা সমগ্র কবিতাটিকে পাই অক্ষরবৃত্ত ছন্দে, মুক্তক অক্ষরবৃত্ত ছন্দে। এটা তোমরা খুব গভীরভাবে বুঝবে না। এটা থেকে আমরা এটা বোঝাতে চাইছি যে এই সমগ্র কবিতাটার ছন্দটা একটুখানি আস্তে আস্তে চলছে, কারণ অলস সময় ধারাবে। কবি কিন্তু এটাকে সমস্ত জীবনের একটা উপলব্ধি হিসেবে দেখাচ্ছেন আমাদের কাছে, এবং তিনি নিজেও নিজের কাছে এটা ওভাবেই পেয়েছেন। একদম শেষ বয়সে যখন তিনি প্রচণ্ড অসুস্থ, সেই সময়কার রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে তিনি এই কবিতাটা অবধি এসে পৌঁছেছেন। মানবিকতা ও মানুষের শ্রমের মর্যাদা দেয়া, এখান থেকে এই মরাল লেসনটা আমরা পেতে পারছি। এখন এই মরাল লেসনের কথা আমরা কেন বলছি, যে উত্তরগুলো আমরা এই আলোচনাটা থেকে তৈরি করব, সেখানে কিন্তু এই ভাবগুলো দরকার।
কেবলমাত্র ইনফরমেটিভ স্টাইলে উত্তর লিখলে কখনো সেখানে ভালো নম্বর পাওয়া যায় না। অন্তত বাংলা সাহিত্য, ইংরাজি সাহিত্য, যে কোনো ধরনের সাহিত্য শুধুমাত্র ইনফরমেশনের ওপরে দাঁড়িয়ে থাকে না। একই ইনফরমেশন প্রত্যেকটি স্টুডেন্ট প্রেজেন্ট করবে, কিন্তু তফাৎ ঘটে যাবে কে একটা তথ্যকে কতটা ভাব দিয়ে, কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছে। নাম, যশ বা ক্ষমতার দম্ভ নয়, বরং মানুষের জন্য কাজ করাই জীবনের প্রকৃত সত্য। আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ইতিহাস মানে শুধু রাজার লড়াই নয়, ইতিহাস মানে সাধারণ মানুষের পরিশ্রম, যারা কর্মী মানুষ তাদের পরিশ্রম। আর সেইটাই কিন্তু সভ্যতার স্রোতকে এখনো অবধি বাঁচিয়ে রেখেছে। তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, রবীন্দ্রনাথ কেন পাথরের জয়স্তম্ভকে অকেজো বা গুরুত্বহীন বলেছেন? তোমাদের উত্তর কমেন্টে জানাও। আমি প্রত্যেকের উত্তর পড়ে দেখব এবং পরবর্তী ভিডিওতে কখনো বা সেটা নিয়ে হয়তো আমরা আলোচনায় যেতে পারি।